ক্রোয়েশিয়া এই দলের নাম শুনলে সবার আগে মনে পড়ে 2018 বিশ্বকাপের সেই ফাইনালের কথা। কি অসাধারণ এক দলই না ছিল তারা। তার চেয়ে বড় কথা, কি অসাধারণ খেলেছিল সেবার। আর্জেন্টিনা থেকে শুরু করে ইংল্যান্ড, কাউকে ছাড় দেয়নি তারা। একের পর এক শক্ত প্রতিপক্ষকে হারিয়ে জায়গা করে নিয়েছিল ফাইনালে। তবে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে পারেননি ইভান রাকিতিচ ও লুকা মদ্রিচরা। না হলে হয়তো ইতিহাসটা অন্যরকম হতে পারত। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আসন্ন 2026 বিশ্বকাপে ক্রোয়েশিয়া ঠিক কতটা ভালো করতে পারবে। 1991 সালে যুগোস্লাভিয়া থেকে স্বাধীনতা লাভের পর আন্তর্জাতিক ফুটবলে যাত্রা শুরু করে ক্রোয়েশিয়া। শুরুর দিকে তারা প্রমাণ করে দেয়, দেশ ছোট হলেও স্বপ্ন বড়। টেকনিক্যাল দক্ষতা, বল দখলে রাখার ক্ষমতা এবং অসাধারণ মিডফিল্ড কন্ট্রোল খুবই দ্রুত তাদের আলাদা পরিচয় তৈরি করে দেয়। প্রথম বড় সাফল্য আসে 1996 সালের উয়েফা ইউরোতে, যেখানে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছায় তারা। এটি ছিল তাদের প্রথম কোনো বড় টুর্নামেন্টে অংশগ্রহণ, আর প্রথম আসরেই তারা বাজিমাত করে। ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য আসে 1998 বিশ্বকাপে। নিজেদের প্রথম বিশ্বকাপেই সবাইকে চমকে দিয়ে সেমিফাইনালে উঠে তারা এবং শেষ পর্যন্ত তৃতীয় স্থান অর্জন করে। সেই দলের তারকা ছিলেন দাভর শুকের, যিনি গোল্ডেন বুট জয় করেন। এরপর উয়েফা ইউরো 2008-এ দুর্দান্ত ফুটবল খেলেও কোয়ার্টার ফাইনালে পেনাল্টিতে হেরে বিদায় নিতে হয়, যা আজও ভক্তদের কষ্ট দেয়। এরপর কিছুটা সময় ওঠানামার মধ্যে দিয়ে গেলেও আবারও বিশ্বমঞ্চ কাঁপায় ক্রোয়েশিয়া 2018 ফুটবল বিশ্বকাপে। অসাধারণ পারফরমেন্সে ফাইনালে উঠে দলটি, যেখানে শেষ পর্যন্ত ফ্রান্সের কাছে হেরে রানার আপ হয়। সেই টুর্নামেন্টে দলের প্রাণভোমরা ছিলেন লুকা মদ্রিচ, যিনি গোল্ডেন বল জয় করেন। এর ধারাবাহিকতা বজায় রেখে 2022 বিশ্বকাপে আবারও নিজেদের শক্তি প্রমাণ করে ক্রোয়েশিয়া। সেমিফাইনালে উঠে শেষ পর্যন্ত তৃতীয় স্থান অর্জন করে তারা, যা প্রমাণ করে এটি কোনো একবারের সাফল্য নয়, বরং ধারাবাহিকতা। এই দলটি কখনোই শুধু তারকা নির্ভর দল ছিল না, বরং তারা দীর্ঘদিন ধরে একটি খুব নির্দিষ্ট কাঠামোর মধ্যে খেলে এসেছে, যেখানে ট্যাকটিক্স, শৃঙ্খলা আর মিডফিল্ড কন্ট্রোলই মূল ভিত্তি। ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় শক্তি তাদের মিডফিল্ড। কোচরা এমন সিস্টেম ব্যবহার করেন যেখানে বলের দখল রাখা, মাঝমাঠে পাসিং ট্রায়াঙ্গেল তৈরি করা এবং ধীরে ধীরে আক্রমণ গড়ে তোলা হয়। লুকা মদ্রিচের মতো প্লেমেকারদের কেন্দ্র করেই পুরো দল সাজানো হয়। তিনি শুধু সুযোগ তৈরি করেন না, বরং টেম্পো কন্ট্রোলও করেন। ক্রোয়েশিয়া সাধারণত 4-3-3 বা 4-2-3-1 ফরমেশনে খেলে। দুইজন ডিফেন্সিভ মিডফিল্ডার বা ডাবল পিভট থাকেন। এর মধ্যে একজন ফ্রি প্লেমেকার থাকেন, যিনি উইং দিয়ে আক্রমণ তৈরি করেন। এই কাঠামো তাদের ডিফেন্সকে শক্ত রাখে, আবার আক্রমণেও ভারসাম্য দেয়। ক্রোয়েশিয়ার আরেকটি বড় কৌশল হলো দ্রুত ট্রানজিশন ডিফেন্স থেকে আক্রমণ গড়ে তোলা। প্রতিপক্ষ ভুল করলে দ্রুত কাউন্টার অ্যাটাক, উইং ও সেকেন্ড বল ব্যবহার করা। বিশেষ করে বড় দলের বিরুদ্ধে তারা এই কৌশলেই বেশি সফল হয়। ক্রোয়েশিয়া কখনোই অপ্রয়োজনীয় ঝুঁকি নেয় না। লাইন ধরে ডিফেন্ড করা, জোনাল মার্কিং, মাঝমাঠে প্রেসিং, কিন্তু অতিরিক্ত নয়। তাদের লক্ষ্য হলো আগে ম্যাচ নষ্ট না করা, তারপর সুযোগ পেলে আঘাত করা। ক্রোয়েশিয়া অনেক ম্যাচে সেট পিস থেকে গুরুত্বপূর্ণ গোল পেয়েছে। কর্নার কিক, ফ্রি কিক, লম্বা থ্রো। তাদের উচ্চতা ও ট্যাকটিক্যাল প্ল্যান এখানে অনেক বড় ভূমিকা রাখে। 2018 বিশ্বকাপে তাদের সাফল্যের পেছনে ছিল স্ট্যামিনা, মিডফিল্ড কন্ট্রোল, মানসিক দৃঢ়তা। 2022 বিশ্বকাপেও একই প্যাটার্ন দেখা গেছে, ধীরে ধীরে ম্যাচ নিয়ন্ত্রণ করে রেজাল্ট বের করা। ক্রোয়েশিয়া এমন একটা দল যারা আন্ডারডগ থেকে জায়ান্টকে হারাতে পারে, কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে সর্বোচ্চ ধারাবাহিকতা ধরে রাখা তাদের জন্য চ্যালেঞ্জ। তাই 2026 বিশ্বকাপে তারা আবারও চমক দিতে পারে, কিন্তু সেটা কত দূর যাবে সেটা নির্ভর করবে তাদের নতুন প্রজন্ম কতটা ভালো করতে পারে তার উপর।